রাত প্রায় 12:30। ইরফান, মায়রা গ্রামে পৌঁছায়। মায়রা তাদের দরজায় লক করে কয়েকবার। মায়রার মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছেছে। জেগে আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মায়রার মা এসে দরজা খুলে দেয়। মায়রা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবিব এসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল। বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মায়রার দিকে। শব্দ করে ডাকে, আপুই। মায়রা তার ভাইকে দেখে হেসে ফেলে। দ্রুত হাঁটু মুড়ে বসে লাবিবকে দু হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে, আপুই তুমি এসেছো? মায়রা লাবিবের মুখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলে, এসেছি তো ভাইয়া, তুই কেঁদেছিলি। লাবিব ঠোঁট উল্টে বলে, আবু, মা পোচা, তুমিও পোচা, এখন তুমি ভালো। মায়রা হেসে ফেলে। লাবিব মায়রার দুগালে দুটো চুমু দিয়ে বলে, আপুই এখন ভালো, আমাকে চুমু দিচ্ছে। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মায়রা আর লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এরকম হয় তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। দুহাতে মায়রার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খুবই ছোটলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট? মায়েরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে তার হাসি পায়। মুখ ঘুরিয়ে লুকিয়ে একটু হেসে নেয়। এরপর নিজেকে সামলে মায়েরা তার হাতে থাকা 3টে ব্যাগ লাবিবের হাতে দেয়, যার ভেতর বেশ অনেকগুলো চকলেটের বক্স ভর্তি। ইরফান কিনে দিয়েছিল। অবশ্যই মায়েরা আবদার করেছিল, তবে এতগুলো চায়নি। মায়েরার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সে ছোট্ট একটা জিনিস চাইলে ইরফান তার চাওয়ার চেয়ে অনেক বেশি পরিমাণে এনে দেয়, পারলে দোকান কিনে দেয়। মায়রা লাবিবের হাতে চকলেটের বক্স দিয়ে লাবিবের দুগাল তার দুগালে হাত রেখে বলে, এখানে চকলেট আছে, এবার খুশি? লাবিব হেসে মায়রার কাঁধে মাথা দিয়ে হেসে বলে, হুম হুম, খুশি খুশি। মায়রা লাবিবের গালে দুটো চুমু খেয়ে বলে, এবার আমি চলে যাব, তুই কাঁদতে পারবি না কিন্তু। কাঁদলে এরপর এসে আর চকলেট চুমু কিচ্ছু দিব না। লাবিবের মুখ ছোট হয়ে যায় আপু চলে যাবে শুনে। মায়েরা মৃদু হেসে বলে, আপু আবার আরেকদিন আসবো, সোনা ভাইয়া। লাবিব হেসে বলে, আচ্ছা আপু তুমি আসবে, আমি কাঁদবো না, চকলেট চুমু দিবে। মায়েরা হেসে মাথা নেড়ে বলে, হুম দিব, কাঁদা যাবে না, কাঁদলে দিব না। লাবিব সম্মতি দেয়, আর কাঁদবো না আপুই। ভালো আপু। মায়েরা লাবিবকে ছেড়ে উঠে দাঁড়ায়। তার মায়ের দিকে তাকালে দেখলো তার মা ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা লাগাও, আসছি। মায়েরার মা নিজেকে সামলে নিস্তেজ গলায় বলেন, আজকের রাতটা থেকে যা মা, অনেক রাত হয়েছে। মায়েরা তাকালো না তার মায়ের দিকে। উল্টো ঘুরে ইরফানের পাশে দাঁড়িয়ে অবাক হয়। নিজে ইরফানের হাত ধরল। ইরফান অবাক হয়। মায়েরা ইরফানকে বলে, রাতে শহরে যেতে কি প্রবলেম হবে? ইরফান ছোট করে বলে, নো। মায়েরা হেসে বলে, তবে চলুন। এরপর তার মায়ের দিকে চেয়ে হেসে বলে, কিছু হবে না, তুমি ঘুমাও। কথাটা বলে মায়েরা ইরফানের হাত ধরে টানে। মজার ব্যাপার, মায়ের মা আর একবারও মায়েরাকে থাকতে বলল না। না তো ইরফানকে কিছু বলল। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়ের মায়ের দিকে তাকালে দেখল ভদ্রমহিলা যেন এক্ষুনি কেঁদে দিবেন। ইরফান অবাক হলো। মায়েরা ইরফানের হাত ধরে বারবার টানলে ইরফান নিজেই মায়েরার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। মায়রার মা তার স্বামীর কড়া দৃষ্টি উপেক্ষা করে মায়রাকে একবার এখানে থাকতে বলেছিল। দ্বিতীয়বার আর সাহস করে উঠতে পারেননি। মায়রা আর ইরফান বাড়ি থেকে বেরিয়ে দুপা এগোতেই লাবিবের বাবা এসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রার মুখে মলিন হাসি ফুটে ওঠে। ইরফান বোধ হয় বিরক্ত হলো। ইরফান তার গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে, মায়রাকে তার দিকে ফেরায়। চাঁদের স্নিগ্ধ আলো মায়রার কোমল মুখায়ব জুড়ে ছড়িয়ে পড়েছে। জ্বলজ্বল করা চাঁদের আলোয় মায়রার ফর্সা ত্বক শ্বেত পাথরের মতো মায়াবী লাগলো। এভাবে কখনো মায়রাকে দেখেনি। ইরফান এক ধ্যানে চেয়ে থাকে মায়রার পানে। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, তুমি চাইলে আজকে রাতে এখানে থাকতে পারি, বাট নেক্সট ডে খুব ভোরে যেতে হবে, আমার ভার্সিটি আছে। মায়রা ইরফানের কথায় বেশ অবাক হলো। এভাবে তো ইরফান কথা বলে না তার সাথে। আর চোখে তার গালে রাখা ইরফানের হাত দেখলেও ভাবনা রেখে নির্জীব গলায় বলল, থাকবো না, বাড়ি চলুন। ইরফান মায়রার মুখে দৃষ্টি বুলিয়ে গম্ভীর গলায় বলে,
আমি তোমাকে অফার করছি, তুমি ফিরিয়ে দিচ্ছ স্টুপিড গার্ল। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মায়রার পায়ের সাথে কিছু একটা স্পর্শ লাগে। মায়রা চেঁচিয়ে ওঠে। মায়রার গোড়ালির ওপরের জায়গাটা কেমন জ্বলে উঠল। ইরফান দ্রুত মায়রার কোমর দু হাতে জড়িয়ে মায়রাকে উঁচু করে ধরে। মায়রা পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে কি লাগলো। অন্ধকারে তেমন কিছু চোখে পড়ল না। ইরফান মায়রাকে গাড়ির ডিকিতে বসিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা তার ডান পা উঠিয়ে লেহেঙ্গা সামান্য উপরে ওঠালো। ইরফান পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। মায়রা পায়ে হাত দিয়ে রেখেছে। ইরফান ফ্ল্যাশ লাইট মায়রার পায়ের দিকে ধরে। পায়ের একটা জায়গায় কেমন চিড়ে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ইরফান অবাক হলো। ডান হাত বাড়িয়ে মায়রার পায়ের জুতো খুলে ডিকির উপর রাখে। এরপর চামড়ার উপর লেগে থাকা রক্ত মুছে দেয়। পা উল্টে পাল্টে চেক করে আর কোথাও লেগেছে কিনা। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? মায়েরা ব্যথাতুর আওয়াজে বলে, জানি না, নরম কিছু পায়ে লেগেছিল মনে হয়েছে, কিন্তু কাটলো কেন? ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার দিকে তাকায়। ফোনের ফ্ল্যাশ মায়রার মুখের দিকে ধরলে মায়রা মুখ বাঁকিয়ে চোখ মুখ কুঁচকে বলে, মুখে লাইট ধরছেন কেন, সরান। ইরফান কিছু বলল না। ফোনের ফ্ল্যাশ ডান দিকে ঘুরিয়ে দেখলো কিছু আছে কিনা। একটু দূরেই একটা কালো বিড়াল দেখে ইরফান ভ্রু কুঁচকে নিল। বুঝলো এই বেয়াদব বিড়াল মায়রার এই অবস্থা করেছে। বিড়ালের চোখে মুখে লাইট পড়লে মেয়াও করে শব্দ করে ওঠে। মায়রা বিড়ালের ডাক শুনে বাম দিকে ঘাড় বাঁকিয়ে বিড়ালটির দিকে তাকালো। একদম কোটকোটে কালো বিড়াল। কালো বিড়াল দেখে মায়রার একটু ভয়ই লাগলো। ইরফান রেগে ডিকির ওপর থেকে মায়রা জুতো নিয়ে বিড়ালটির দিকে ছুঁড়ে মারে। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে কি করছেন, ও নিরীহ প্রাণী। ইরফান মায়রার কাছে এসে অশান্ত কণ্ঠে বলে, ও নিরীহ নয়, ও ফ্লাওয়ারকে পেন দিয়েছে। মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান হাতের ফোন পকেটে রেখে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে বলে, আমার জুতো। ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলে, 1000টা কিনে দেব। মায়রা চুপ হয়ে গেল। 1000টা? সত্যি সত্যি যদি 1000টা কিনে দেয়? মায়রা মনে মনে দুঃখ করলো তার জুতোর জন্য আফসোস করা একদম উচিত হয়নি। ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা ঘেমে গিয়েছে। বাঁ হাতে মুখে লেগে থাকা ঘাম মুছে দিয়ে মাথা থেকে হিজাব নামিয়ে দিল। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার গলায় নজর করে। ঘেমে গিয়েছে দেখেই হিজাব গলা থেকে টেনে গাড়ির পেছনে ছুঁড়ে মারে। এরপর বাঁ হাতে গলার ভাঁজে হাত দিয়ে ঘাম মুছে দেয়। মায়রা শিউরে ওঠে। ইরফান মায়রার লেহেঙ্গার ওড়নায় হাত দিলে মায়রা ইরফানের হাত ধরে আমতা আমতা করে বলে, কি করছেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, এসব খোলো। মায়রা ইরফানের মতিগতি বুঝতে পেরে বলে, এসি ছেড়ে দিন, তাহলেই আর গরম লাগবে না। ইরফান ভ্রু কুঁচকে বলে, ইয়া ইয়া, শিওর। এরপর ইরফান ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ির গ্লাস তুলে দেয়। এসি ছেড়ে দেয়। গাড়ির লাইট অফ করে দেয়। মায়েরা কিছু বলল না। ভালো লাগছে না তার। অন্ধকারে বাইরে দৃষ্টি দিয়ে রাখে আনমনে চোখের কোণে পানি। তবে তা গড়াতে দিল না। ইরফান ঘন্টা খানেক গাড়ি ড্রাইভ করে একটা হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়। এরপর কোনো কথা না বলেই মায়রাকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ডান হাত ইরফানের ঘাড়ে রেখে মিনমিন করে বলে, আমি হাঁটতে পারবো। ইরফান মায়রার দিকে একবার তাকালো। এরপর সামনে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মিঠু। মায়রা কিছু বলল না। এমনিতেই তার ভালো লাগছে না, আর সবচেয়ে বড় কথা, এই লোক শুনলে না হয় বলতো। শুনবেই না, বলবে কি করতে? বেশি রাত হওয়ায় কোনো ডক্টর পায়নি। সিস্টার মায়েরা পা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়াল খামচে দিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু এখন কোনোভাবেই ম্যানেজ করতে পারল না। মায়রাকে গাড়িতে বসিয়ে ইরফান চোখ বুজে ভাবতে লাগলো কি করা যায়। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে বলে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান রেগে যায়। হঠাৎই চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কেয়ারফুল থাকতে পারো না? বড় হতে পারো না? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা ঢোক গিলল। একটু আগেই তো ঠান্ডা ছিল, মুহূর্তে এমন আগুন হয়ে গেল। মিনমিন করে বলে, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, তো পারোটা কি, শুধু মানুষের মাথা খেতে? মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। সে আবার কার মাথা খেয়েছে? মায়েরা বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো। অসহ্য লোক একটা। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করলো মাথা ব্যথা করছে কিনা। কিন্তু এই লোক তো অসভ্যের দাদা। মুখ থেকে শুধু নিমের রস ঝরে। ইরফান মায়রাকে উল্টো দিকে ফিরে বসতে দেখে রেগে যায়। মায়রার হাত ধরে টেনে তার দিকে ফেরায়। মায়রা বিরক্ত হয়ে বলে,
কি সমস্যা আপনার? বাড়ি চলুন তো। ইরফানের কণ্ঠে চাপা রাগ, সাথে আফসোসের সুরে বলে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? মায়েরার মুখ আলগা হয়ে গেল। এই লোক কখন কি বলে আল্লাহই জানে। মায়েরা আমতা আমতা করে বলে, বাড়ি চলুন। ইরফান বিরক্ত হয়ে বলে, নো। নো মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে, নো মিন্স না। মায়েরা বিরক্ত হয়ে বলে, আমি সেটা জানি। অনেক রাত হয়েছে, প্লিজ চলুন। এরপর মায়েরা দুহাত তার দুহাতের মাঝ নিয়ে চেক করে। মায়েরা গাল গলা চেক করে, কপালে চিন্তার ভাঁজ পড়ে। মায়ের দিকে চেয়ে চিন্তিত গলায় বলে, তোমার শীত লাগছে? তোমার বডি এমন কেন? মায়েরা ইরফানের দিকে তাকালো। বেশিক্ষণ এসির মাঝে থাকতে পারে না, সে অভ্যেস নেই। কিন্তু ইরফান এসির মাঝেও ঘামছে। সেখানেও কিভাবে বলবে এসি অফ করুন? সে বলল না। তাও লোকটা কিভাবে যেন বুঝে গেল। ইরফান বিরক্ত হয়ে মায়েরার হাত ছেড়ে এসি অফ করে দেয়। মায়েরা মিনমিন করে, আপনি এসি দিন, আপনি তো ঘেমে গিয়েছেন। ইরফান মায়রার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো নিড। কিছু একটা ভেবে বলে, তুমি ক্ষুধার্ত, আমাকে বলছো না কেন? মায়রা অবাক হয়, এটাও বুঝে গেল। এই লোকটা সবই মাথায় থাকে। মিনমিন করে বলে, বাড়ি গিয়ে খাবো। ইরফান ধমকে বলে, সব কথা বলতে পারো, জাস্ট কাজের কথা ছাড়া, রাইট? স্টুপিড গার্ল। মায়রা অসহায় মুখ করে তাকালো। ইরফান আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়রা ডাকলো, কোথায় যাচ্ছেন? ইরফান বা গাড়ি দরজা লাগিয়ে মৃদু স্বরে বলে, ওয়েট। কিছুক্ষণ পর ইরফান মায়রার হাতে একটা ভাতের প্যাকেট ধরিয়ে দেয়। মায়রা নীরবে ইরফানের হাত থেকে প্যাকেটটা নেয়। বাসমতি চালের গরম ভাত, সাথে হাঁসের মাংস। মায়রা ভীষণ খিদে পেয়েছে আসলেই। ইরফানের দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। মেয়েটার মন খারাপ ছিল। ইরফানের কাজে না যাইতেও মন ভালো হলো। ইরফান পানির বোতল মুখ খুলে মায়রার দিকে এগিয়ে দেয়। মায়রা তৃপ্তির শ্বাস নিয়ে ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে জানালা দিয়ে ঝটপট হাত ধুয়ে খাবার খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়ার মাঝে ইরফানের দিকে তাকালে দেখলেও ইরফান শান্ত চোখে তার দিকে চেয়ে আছে। মায়রা মুখের খাবারটুকু শেষ করে ইরফানের উদ্দেশ্য বলে, আপনি খেয়েছেন? ইরফান পাল্টা প্রশ্ন করে, তুমি খাইয়েছ? মায়রা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান গাড়ি থেকে নেমে মায়রার পাশে ডোর খুলে বলে, বেরিয়ে এসো। মায়রা ঢোক গিলে বলল, কেন? ইরফান মৃদু স্বরে বলে, ব্যাক সিটে এসো। মায়রা চুপ করে গাড়ি থেকে বের হয়ে যায়। ইরফান ফ্রন্ট সিটে দরজা লাগিয়ে ব্যাক সিটের ডোর খুলে দেয়। মায়েরা এবারও কথা না বাড়িয়ে চুপ করে উঠে বসলো। ইরফান মৃদু স্বরে বলে, ওদিকে যাও। মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের এই কথাটাও চুপচাপ মেনে নিল। সরে বসলো খানিক। ইরফান দ্রুত মায়েরার পাশে বসে গাড়ির ডোর লাগিয়ে দেয়। এরপর মায়েরার দিকে ফিরে বসে। ডান পা সিটের উপর উঠিয়ে বাম পা নিচে রাখে। সিটের উপর রাখা ইরফানের হাঁটু মায়ের শরীর স্পর্শ করে। ইরফান মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলে, খাইয়ে দাও। মায়েরা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। ইরফানের কথা বোঝার চেষ্টা করছে মেয়েটা। আমতা আমতা করে বলে, জি। ইরফান ভ্রু কুঁচকে বলে, আই অ্যাম অলসো হাংরি। মায়েরা তার হাতে থাকা প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দেয়। ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে খাইয়ে দিতে বলেছি। মায়েরা ঠোক গেলে। ইরফানের কথার অর্থ মায়েরা তাকে খাইয়ে দিক। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা হাতের প্যাকেট তার দিকে ফিরিয়ে আনে। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি খান। ইরফান মায়রাকে টেনে তার ডান পায়ের উরুর উপর বসিয়ে দেয়। মায়রা নিজেকে গুটিয়ে নিয়ে বলে, কি করছেন? ইরফানের ডান পায়ের উরুর উপর বসানোয় মায়রা আর ইরফানের মুখ এখন সামনাসামনি। ইরফান ডান হাত বাড়িয়ে মায়রা ঠোঁটের কোণে লেগে থাকা সামান্য তরকারি বুড়ো আঙুল দ্বারা মুছে দেয়। এরপর মায়রা চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বলে, খাইয়ে দাও, আমি ক্ষুধার্ত। ইংলিশ বোঝো না? মায়েরা আমতা আমতা করে বলে, এখানে তো আমি খেয়েছি। ইরফান ভ্রু কুচকে বলে, আই নো, স্টার্ট করো ফার্স্ট। মায়েরা আবারও কিছু বলতে চায়। ইরফান ধমকে বলে, শাট আপ, যা বলছি করো। মায়েরা ধমকে কেঁপে ওঠে। ঢোক গেলে ইরফানের পায়ের ওপর থেকে নামতে নিলে ইরফান ডান হাতে মায়েরাকে টেনে বসায় তার দিকে। গম্ভীর গলায় বলে, স্টুপিড, রাগিও না আমাকে, খাওয়াও ফার্স্ট। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায়। ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। নিজেকে সামলে ভাত মাখায়। ইরফান মায়রার ভাত মাখানোয় ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য। মায়রা তার ছোট হাতে যেটুকু ভাত ধরল সেটুকু নিয়েই ইরফানের দিকে বাড়িয়ে দেয়। মায়রা একটু একটু করে ইরফানকে প্যাকেটে প্রায় সব ভাতই খাইয়ে দিল। ইরফান পুরোটা সময় মায়রার দিকে চেয়েছিল। মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে। এ জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল। আজ আরেকজন অ্যাড হলো।
খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয়, মায়রাকে তার পায়ের উপর থেকে নামিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও যেন কোনো অসাধ্য সাধন করেছে, কিন্তু সে তো খেতে পারল না। অসহায় চোখে ফাঁকার প্যাকেটের দিকে চেয়ে রইল। বিড়বিড় করে, স্বার্থপর লোক একটা, সব খেয়ে নিল। ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখে দেয়। তার বাম পাশ থেকে মায়রার হিজাব নিয়ে মুখ মুছে নেয়। মায়রা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশ ঘেঁষে বসে। মায়রা আর চোখে তাকালেও কিছু বলল না। ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করে, তোমার ড্রিম কি? মায়রা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। এভাবে কেউ কখনো জিজ্ঞেস করেনি তাকে। একটু পর নিজেকে সামলে বলে, কিছু না। ইরফান মায়ের দিকে তাকালে দেখলো মায়রা মাথা নিচু করে আছে। ইরফান মায়রার কোলের উপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মায়রা মুখ বাঁকালো, কি স্বার্থপর, নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলে গেল। যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশমিত হয়েছে। ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে, কোন কলেজে পড়তে চাও? দেন কোন ভার্সিটি? মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং? কোন সাইড? কোনো উইশ নেই? মায়রা ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো কলেজ চিনি না, কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো, আমি শুনেছি। আমাদের গ্রামেও সবাই এই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে। একটু থেমে প্রশ্ন করে, আপনাদের ভার্সিটি এত ভালো কেন? ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। মায়রা বোকা প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, কজ ইন ফিউচার ওখানে তুমি পড়বে। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফান হেসেছে মনে হলো। মায়রা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে। এই লোককে হাসতে দেখার কৌতূহল মায়রার এই জীবনে মিটবে না, কারণ এই লোক তো হাসেই না। মনে তো হলো হাসলো, কিন্তু মায়রা বুঝে পায় না। তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায়। ইরফান আর কিছু বলল না। গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা আরো একটি প্যাকেট নিয়ে গাড়ির জানালা দিয়ে মায়রার দিকে বাড়িয়ে দেয়। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? ইরফান ভ্রু কুঁচকে বলে, পেট থেকে বের করে ভরিয়েছি। মায়রা মুখ কুঁচকে তাকালো ইরফানের দিকে। ইরফানের হাত থেকে প্যাকেটটি নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। সকাল ৭টা, শুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি। মন মেজাজ লাস্ট কবে এত খারাপ ছিল সেটাই ভাবার ট্রাই করছে। একে তো মিথ্যা ব্লেম, আবার ফায়েজের সেই কথা, তার উপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়ে রেখেছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ব্যালকনি থেকে ঘরে আসে, কিন্তু পায়চারি করে ঘরে। এরপর ঘর থেকে বেরোলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায়। রিনা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল, চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি? শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল, এত অশান্তি লাগছিল মায়ের হাসি মুখ দেখে, কেন যেন সব মিলিয়ে গেল। মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে। ত্রিনা বেগমের হাত ধরে ঘরের ভেতরে আনে। এরপর ত্রিনা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে, মা, চুলটা টেনে দাও তো, রাতে একটুও ঘুমাতে পারিনি। ত্রিনা বেগম মৃদু হাসলেন, তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন, শরীর খারাপ নাকি? জ্বর বাঁধিয়েছিস? কথা বলতে বলতে শুদ্ধর কপাল, গাল, গলা চেক করলো। না, শরীর তো ঠান্ডাই। শুদ্ধ তৃপ্তির হাসি এসে বলে, কোনো কারণ নেই, ঘুম পাড়াও আমায়। আজকে ভার্সিটি শেষে ইরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব। ৬ মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছো, তবে খবর আছে তোমার। তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। ত্রিনা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলেন, যতদিন থাকতে পারবো থাকবো। একটু থেমে বলে, বাবা, কিছু কথা আছে তোর সাথে। শুদ্ধ চোখ বুজেই বলে, বলো। তোকে বলেছিলাম মনে আছে, তোর জন্য একটা মেয়ে দেখেছি, ওই যে সামিয়া, ওকে কিন্তু আমার সাথে এখানে এনেছি। খুব ভালো মেয়ে বুঝলি, আমার খুব যত্ন করে। ওকে তোর বউ করে আনার বহুদিনের শখ আমার। ইনা মায়ের বিয়েটা তো হয়ে গেল, ইরফান বাবাও বিয়ে করে নিয়েছে, তুইও এবার বিয়েটা করে নে বাবা। শুদ্ধ রাগ হওয়ার কথা, ভীষণ রাগ। এই যে মাকে দেখার আগে পর্যন্ত এত এটা ভেবে রেগে গেছিল, কিন্তু এখন কেন যেন রাগ লাগছে না। শুধু মায়ের কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। এরপর ত্রিনা বেগমের দুহাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলে, তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো? ত্রিনা বেগম হেসে বলেন, খুব পছন্দ করি। তোর সাথে ওকে খুব মানাবে বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি, তুমি কি করবে? শুদ্ধর কথায় ত্রিনা বেগমের মুখ থেকে হাসি মিলিয়ে যায়।
একটু পর আবারও হেসে বলে, আমি জানি আমার বাপ এমন করবে না। সামিয়া কালকে রাতে কি বলছিল জানিস? বলে, তোর তো পছন্দ থাকতে পারে। আমি খুব হেসেছিলাম। তোর পছন্দ থাকলে আমি অবশ্যই জানতাম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দিবে না, এটা আমি জানি। শুধু তার মায়ের কথা একটুও অবাক হয়নি। তার মা এমন সেটা জানে, কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল। তার মায়ের মুখের দিকে তাকালো, তাকিয়ে রইল। সে যখন ক্লাস 8-এ পড়ে, তখন তার বাবা মারা যায়। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল। বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো, সেই টাকা দিয়ে তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে। তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা। তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল, তিনি কখনো কারো সাহায্য নেয়নি। এই যে ইরফানদের অবস্থা এত ভালো, তার মামা সবসময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে। তবে ত্রিনা বেগম উত্তর দিতেন, আমার স্বামী যা রেখে গিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে। শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি। আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য। তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে, সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকে শুদ্ধ। আচ্ছা, যে মায়ের একমাত্র আশা ভরসা বাঁচার অবলম্বন সবকিছু তার ছেলে হয়, সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে? শুদ্ধ গলা শুকিয়ে আসলো, ভীষণ ভীতু মনে হলো নিজেকে। সে কি সাহসী? মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক? শুদ্ধর মন বলে ঠিক নয়, বরং মায়ের সামনে ভীত হওয়াটাই অধিক সঠিক। এই যে শুদ্ধ ভীত হয়ে বসে আছে, যে একটি বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নিবে, সে বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে। তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীতু। এখানে ভুলটা আসলে কার? সে ফারাকে মন দিয়েছিল এজন্য, নাকি তার মা অন্য একটি মেয়েকে তার বৌমা করার স্বপ্ন দেখেছে এজন্য? শুদ্ধর একটা কথা ভেবে হাসি পায়। সে যদি ভার্সিটির লেকচারার না হতো, সেই আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করতো, এমন হলে তো তার বিয়েই হতো না। আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না। ফারা এখন ভার্সিটি পড়ছে, আর সে ফারাকে পছন্দ করত তার ভার্সিটি লাইফ থেকে। সে ফারাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি, কারণ সে জানতো মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায়, তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা। কিন্তু যখন তার লাইফ সেটেল হয়, তখন থেকে ফারাকে পাওয়ার স্বপ্ন বুনেছিল। কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কিভাবে? টিনা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ, চাপা দীর্ঘশ্বাস ফেলে শার্ট চেঞ্জ করে, নিজেকে পরিপাটি করে নেয়। এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে, ভার্সিটির শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব, লেট করবে না, রেডি হয়ে থেকো মা। টিনা বেগম বলেন, খেয়ে যা। আর তোর ভার্সিটি এত তাড়াতাড়ি? শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো 8টার কাছাকাছি, মৃদু হেসে বলে, একটা কাজ আছে, কাজটা সেরে ভার্সিটি যাব, বাইরে খেয়ে নিব, এখন আসি। কথাটা বলেই দ্রুত পায়ে বেরিয়ে যায়। গতরাত প্রায় 2টোর দিকে ইরফান আর মায়রা বাড়ি ফিরছিল। মায়রা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এ বাড়ি আসার পর মায়রা সেভাবে কখনো কোনো কাজ করেনি। আজ তো বাসায় অনেক মানুষ, এজন্য ভাবলো সে তার শাশুড়ি আর রিতাকে নিয়ে একটুখানি হেল্প কর। তার নিজের বাড়িতে থাকলে তো অনেক কাজ করতো, এখানে এসে করা হয়নি। ভাবনা নিয়ে ঝটপট ঘর থেকে বেরিয়ে যায়। সবার জন্য নাস্তা বানানোই হেল্প করছিল মায়রা রিতার সঙ্গে। হঠাৎ মনে পড়লো ইরফানকে কফি দেওয়া হয়নি। এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে। মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য এক মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায়। ঘরে গিয়ে ইরফানকে বেডের উপর হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গেল। গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায়। নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয়। মায়রা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা পিছু ফিরে তাকায়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা হাত ছাড়াতে চায়। ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে, আবার কোথায় যাচ্ছ? আমি কাজ করছি, হাত ছাড়ুন। ইরফান মায়রার হাত ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর বলে, বসো, ইম্পর্টেন্ট কথা আছে। মায়রা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে, কি? ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মায়রার পানে চেয়ে। মায়রা অধৈর্য গলায় বলে, কি বলবেন?
ইরফান কিছু বলল না, মায়ের দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো। এরপর হাতের মগ বেডসাইড টেবিলের উপর রেখে প্রশ্ন করে, তুমি বলেছিলে তোমার সৎমা? এটা কি রেগে বলেছিলে? মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ভ্রু কুচকে বলে, আই থিঙ্ক উনি তোমার সৎমা। আই এম রাইট? মায়েরা কি বলবে বুঝলো না। এই লোক এসব কি আবোল তাবোল বকছে। মায়েরার মনে পড়ল গতকাল তার মা ইরফানকে কিছু বলছিল। সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখেছিল। অতঃপর ইরফানকে প্রশ্ন করে, গতকাল মা আপনাকে কি বলেছিল? ইরফান মায়রার কথা শুনে অন্যমনস্ক হলো। তার মনে আছে মায়রা একদিন রেগে বলে ফেলেছিল মায়রার সৎ মা, কিন্তু ভদ্রমহিলাকে দেখে একদমই তেমন মনে হয়নি তার। মায়ের দিকে চেয়ে শান্ত গলায় প্রশ্ন করে, উনি আসলেই তোমার সৎ মা? মায়েরা চোখ নামিয়ে নেয়, তার মনটা বিষাদে ছেয়ে যায়। সে কখনো বুঝতে পারতো না এটা তার সৎ মা। তার মা তো তাকে বুঝতেই দিত না। ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয়, মায়রারও তেমনই মনে হতো। কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝে গিয়েছে উনি আসলে মায়রার সৎ মা। চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে। ছোট করে বলে, হুম। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ইজ আ গুড মাদার। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট, বাট ওয়াই? মায়রার কানে বাজে তার মা ভালো, তিনি ভালো মা, সত্যি। তবে সে যে বিয়ে করতে চায়নি, পা ধরতেও বাকি ছিল না, কিন্তু তার কথা শুনলই না। সে তো খুব বড় হয়ে যায়নি, তার বান্ধবীদের কারো বিয়ে হয়নি, শুধুমাত্র তারই বিয়ে হয়ে গিয়েছে। লাবিবের বাবা তাকে দেখতে পারে না, ঠিক আছে, সে তো বলেনি তাকে রাজকন্যার মতো রাখতে। সে বলেছিল তার কিচ্ছু লাগবে না, কিন্তু সে শোনেনি। শুনবে কি করে, সৎ মা না? কেন যেন মায়ের রাগ হলো। ইরফান তার মাকে ভালো বলায়, রেগে বলে, আপনার তাকে ভালো মনে হয়? আমাকে তাড়ি দিয়েছে বুঝলেন, আমার খোঁজ নেয়নি। সবচেয়ে বড় কথা, আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না, আমাকে আর একটু সময় দিক, আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমার কথা শোনেইনি, আর আমাকে তো বিয়ের পর শুধু চড় থাপ্পড় খেতে হয়েছে। যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার। কথায় আছে না, পরের বাড়ির রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকা ভালো। সেটাই চেয়েছিলাম আমি, কিন্তু আমার কথা শোনেননি উনি। কথাগুলো বলেই মায়েরা একটু দম নেয়, চোখ বুজে শ্বাস নেয়। এরপর আবারও বলে, আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা, যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত। অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে। আমার মা নিজ হাতেই আমার জীবনে কাঁটায় ভরিয়ে দিয়েছে। আমার বয়স কি খুব বেশি? আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি। আমার বান্ধবীরা সবাই এখন হেসে খেলে দিন পার করে, আর আমি ঘরবন্দি হয়ে বসে আছি, বিবাহিত হয়ে গিয়েছি। এই সব কিছুর জন্য আমার মাই দায়ী, আর আপনি তাকে ভালো। থেমে গেল মায়েরা, কথা জড়িয়ে আসে, চোখ নামিয়ে নেয়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মায়েরার লাস্ট কথাগুলো যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়ল। সে কেন বিবাহিত, এটা যেন এখন মায়েরার উপর বোঝা। তার মতে সে ছোট। ইরফান স্তব্ধ চোখে মায়েরার দিকে চেয়ে আছে, ঢোক গিলল কেন যেন। মায়েরার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সে সময়ের হিসাব নেই। চোখের পলক পড়ল না একবারও, ছোট করে বলল, ইটস ওকে। কথাটা বলেই মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, ইউ ক্যান গো। এরপর গড়গড় পায়ে ব্যালকনিতে চলে যায়। মায়েরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল। মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছে। মায়েরা কেন বলল এসব? মিথ্যা তো বলেনি। মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দরজার কাছে গিয়ে দাঁড়ায়। সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায়। মায়েরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান পিছু ফিরে তাকালো না, সিগারেট নিভিয়েও দিল না। মায়েরা কি বলবে বুঝলো না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একটু পরপর কাশছে। ইরফান বিরক্ত হয়ে হাতে সিগারেট দু আঙুলে চেপে নিভিয়ে দিল, তবে পিছু ফিরল না। মায়েরাকে আর কিছুই বলল না। মায়ের কেন যেন খারাপ লাগছে, হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান। মায়েরা মিনমিন করে বলে, আমি আসলে আপনাকে। মায়েরার কথার মাঝে ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেওয়ালে তিনটে পরপর পাঁচ মারে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়েরার পাশ কেটে হনহন করে ব্যালকনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতর থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। মায়েরার ভীষণ খারাপ লাগছে। সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে? আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায়, কিন্তু সে রেগে যাওয়ার মতো কি বলেছে বুঝতে পারছে না মেয়েটা। ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল, অপেক্ষা করলো ইরফানের মেয়ের হওয়ার। অনেকটা সময় পেরিয়ে গেলেও
যখন ইরফান বের হয় না, তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল। কিন্তু ইরফান এমন কেন করলো? রেগে তো তাকে কিছু অন্তত বলে। এইবার যে কিছুই বলল না, কেমন অদ্ভুত বিহেভ করলো। ভাবনা নিয়ে মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। মুখাবয়ব গম্ভীর। গেটের সামনে গিয়ে বেল চাপে বার কয়েক। কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয়। শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল। দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারাকে দেখে কেমন অদ্ভুত চোখে তাকালো। মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে। শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলায়। এরপর হেসে বলে, সকাল সকাল এই জঘন্য মুখটা আমার সামনে না আনলে কি খুব ক্ষতি হতো ফারা? ফারা ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে, বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে। কি খারাপ ভাবা যায়। রেগে বলে, তো এবারে এসেছো কেন? তোমাকে তো কেউ দাওয়াত করেনি। দাওয়াত দেয়নি। শুদ্ধ ফারাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে, তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম। দাওয়াত খেতে কে এসেছে? দিলেও নিব না। যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে নেই, বুঝলে? একদম বাড়িতে বাড়ির খাবারে দুর্নাম করবে না। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে। এরপর ফারার দিকে চেয়ে হেসে বলে, তোমাদের বাড়ির খাবার তো ভালো। তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয়। আমার কি দোষ বলো? ফারা কটমট দৃষ্টিতে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ হঠাৎই সিরিয়াস হয়ে ফোনে ওপাশের ব্যক্তিকে শক্ত গলায় বলে, ছাদে আসো এক্ষুনি। কথাটা বলে ফোন কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো। ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ খুব স্বাভাবিকভাবেই ফাইজের পাশ কাটিয়ে ছাদের দিকে বড় বড় পা ফেলে যায়। ফাইজ পিছু ফিরে বলে, আবার কোন বেয়াদবি করতে এসেছিস? শুদ্ধ উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। ছাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসল। এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে ছাদে পা রেখে হেসে বলল, কেমন আছো? রাসেল শুদ্ধর ব্যবহারে খুশি হলো। রাসেলের বয়স হবে 22-23 বছর। ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা। শুদ্ধর কথা হেসে উত্তর করলো, ভালো আছি শুদ্ধ ভাই, আপনি কি বলবেন? শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, মদ খাওয়া ভালো কথা নয়। আমার বোনকে দিতে গেলে কেন? দিয়েছ অবশ্যই ভালো করনি। এটা তোমার বড় ভাইকে বলনি কেন? রাসেল আমতা আমতা করে বলল, ভাই আপনি তো ঘুমের ওষুধ দিতে বলেছিলেন। আমি কোম্পানির ওষুধের সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম। কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত থাপ্পড় পড়তে দেরি হয়নি। রাসেল অবাক হয়ে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা ভালো নই, বরং তার চেয়েও অনেক বেশি খারাপ। বোনের শ্বশুরবাড়ির আত্মীয় বলে অপরাধ করলে পায়ে পড়ে বসে থাকবো, এসব ভাবলে ভুল। এইসব অসভ্যতামি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম। ফাইজ শুদ্ধর পিছে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায়। ভেতরে পা রাখতেই দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পড় মারলো। ফাইজ অবাক হয়, শুদ্ধ তার কাজিনকে এভাবে মারছে কেন? ভাবনার মাঝে শুদ্ধ রাসেলকে ছেড়ে গড়গড় পায়ে ছাদ থেকে নামতে গেলে ফাইজকে দেখে একবার দাঁড়ায়। পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলার ধরে রেগে বলে, এত অসভ্য হয়েছিস কবে থেকে? বোনকে ছাইপাশ খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস, এসব কি? শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দেয়। বিরক্তি কণ্ঠে বলে, আমার ইচ্ছে, যা ইচ্ছে করবো, তোর কি? আমার পায়ে আমি হেঁটে এসেছি, আমার হাত দিয়ে আমি মেরেছি। ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজ রেগে বলে, আসলেই তোর মতো বেয়াদব বন্ধু পেয়ে আফসোস হচ্ছে আমার। ভুল করে একটু অনুশোচনাটুকুও নেই তোর মাঝে। শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল। হঠাৎই শব্দ করে হেসে দেয়। চোখ দুটো ঝাপসা ঠেকলো। ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাপটে নিল। এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, ভালের বন্ধু, আমাকে বন্ধু হিসেবে পেয়ে আফসোস করছিস? থাকলাম না, যা। তুই কি আফসোস করবি? আফসোস তো আমার লাগছে। নামে বন্ধু হয়ে বসে আছিস, কাজের বেলায় অষ্টরম্ভা। এরকম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না। পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে, ফাইজ ভাই, ভাবি শরবতে আমি একটু মদ মিশিয়ে দিয়েছিলাম, সরি ভাই। মজা করতে চেয়েছিলাম, তোমাদের এত ঝামেলা হবে বুঝলে এরকমটা করতাম না। রাসেলের কথা ফাইজ অবাক হয়ে শুদ্ধ দিকে তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে, বিদ্রুপের হাসি। ফাইজের কাঁধে হাত রেখে বলে, তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে। আমার বন্ধু আমায় চিনত না ভেবে এত হাসি পাচ্ছে, এমন জোকস
আমি জীবনেও ফিল করিনি, তবে শুনেছি বহু। ফাইজ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইল, তার আগেই শুদ্ধ প্যান্টের পকেটে দুহাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। হঠাৎই গেয়ে ওঠে, কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। ফাইজ পিছু থেকে অপরাধী গলায় একবার ডাকলো, শুদ্ধ। শুদ্ধ মাথা নিচু করে হাসলো, পায়ের গতি বাড়িয়ে সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইল। ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসা চোখজোড়া পরিষ্কার করলো। ইরফান বেডের ওপর বসে ল্যাপটপে কাজ করছে, কিছু একটা ভেবে ফোন নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউড দেয়। কিছুক্ষণের মাঝে ওপাশে কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয়। ইরফান সালামের উত্তর নিয়ে বলে, নুসরাত, 10:30 যে ক্লাস নেওয়ার কথা ছিল সেটা 9:30 নেব, সবাইকে জানিয়ে দাও। ওপাশ থেকে মেয়েটা সময় দেখলেও প্রায় 8:30 বাজে। আমতা আমতা করে বলে, স্যার, আর মাত্র 1 ঘন্টা সময় আছে, আমি কিভাবে? ইরফান বিরক্ত হয়, ল্যাপটপে আঙ্গুল চালায়, গম্ভীর গলায় বলে, সবাইকে জানানোর জন্য হাইলি 10 মিনিটস এনাফ। নুসরাত ফোনের ওপাশে মুখ বাঁকায়, অতঃপর বলে, স্যার, গত রাতে না বলে দেওয়া অনেকেই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, দ্যাট ইজ দেয়ার ফেলিয়ার। ক্লাস টাইম 9:30, ইটস ফাইনাল। বলে কল কেটে দেয়। ওপাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে, তার বিরহের গান গাইতে ইচ্ছে করলো। আগে যদি জানতাম বন্ধু, এমন তেরা স্যার পাবো, তবে জীবনের শেয়ার হইতাম না। মায়রার ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লাউডে যে মেয়ের সাথে কথা বলল সবই শুনেছে সে। মায়রা অবাক হলো, স্যারদের কি স্টুডেন্টদের সাথে এভাবে কথা বলতে হয়? ব্যাপারটায় বিরক্ত হলো সে। ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায়, প্যান্ট আগেই পড়েছে। কাবার থেকে সাদা শার্ট বের করে পরে নেয়, তারপর কালো স্যুট পরে নেয়। কাজগুলো সব খুব মনোযোগের সহিত করছে। মায়রা ঘরের ভেতরে আসে। ইরফান একবারও তাকালো না মায়রার দিকে। সে নিজেকে পরিপাটি করে হাতঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয়। এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। মায়রা খেয়াল করেছে ইরফান একবারও তার দিকে তাকালো না। তখন যে ভয়ঙ্কর রেগে গেল। এখনো কি রেগে আছে তার উপর? ঢোক গিলে মিনমিন করে বলে, শুনছেন? ইরফানের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? ইরফান মায়ের দিকে এগিয়ে আসে ধীরে ধীরে। মায়ের ঢোক গিলে বলে, আমি আসলে। ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে, তুমি আসলে? মায়েরার এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এই ঘরে যেন তোমাকে আর না দেখি। কথাটা বলে মায়ের হাত ধরে টেনে বেরিয়ে আসে। এরপর চাবি দিয়ে তার ডোর লক করে দেয়। মায়েরা অবাক হয়ে চেয়ে আছে। ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে, আই রিপিট, এই ঘরের আশেপাশে যেন তোমাকে না দেখি। কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি 2 সেকেন্ড টাইম নেব। মায়েরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গড়গড় পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মায়েরা তার ঘরে না থাকায় মায়েরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মায়রাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মায়রাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মায়রার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মায়রাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মায়রা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মায়ের কাছে এসে দু হাতে মায়ের গাল আঁকড়ে ধরে মৃদু স্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মায়েরা বাগরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না যেন। ইরফান মায়েরা চোখের দিকে তাকায়। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মায়রার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার উপর। প্রচণ্ড রাগ। মায়ের বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মায়ের দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে, কাটবো তো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মায়েরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন। মায়েরা একদমই বুঝতে পারে না, সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মায়েরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মায়েরা গলার ভাঁজে হাত দেয়।
মায়েরা শরীর শিরশির করে। ইরফান মায়ের গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে? কোথায় ছিলে? মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মায়ের দিকে চেয়ে বলে, হোয়াট? মায়েরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়ানকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এইটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন? স্টুপিড গার্ল। মায়েরা অবাক হয়ে তাকায়। মানে? সে ছোট, তাই তার হাতও ছোট, এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা! ভাবনার মাঝেই ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে দিয়ে কথা বলতে থাকে। মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান। তবে দৃষ্টি তার মায়েরার গলায়। ধীরে ধীরে বাঁ হাতে মায়েরার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মায়েরা সরে যেতে নিলে ইরফান মায়েরার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছেই। মায়েরা ভ্রু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পেছন থেকে বাঁ হাত গলায় এনে মায়রার বাদামি তিলটার ওপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মায়রা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গেলে দু হাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মায়রার গলায় তিলের উপর তার ঠোঁট জোড়া রাখে। মায়রা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতেই থাকে। ইরফান শুনল না। কল কেটে হাতের ফোন পকেটে রাখলো। দু হাতে মায়রাকে তার দিকে টেনে আনে। মায়েরা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে চায়, তবে কোনো কথা বলে না। ইরফান মায়েরা তিলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে। এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মায়েরার মুখের দিকে তাকালে দেখলো মায়েরা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছো? মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মায়েরাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভ্রু কুঁচকে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মায়েরাকে ছেড়ে দেয়। চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভে মায়েরা নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্পিক আপ। মায়েরা ঢোক গেলে, তখনকার কথায় যে রেগে গিয়েছিল, এখন আমার রেগে যাবে না তো? আবার ভাবলো, না, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না। তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। আমার বান্ধবীরা আমি সবাই সবসময় এটাই চাইতাম। ওরা সবাই সেই সময় বিয়ে করবে। লাস্ট কথাটা মলিন সুরে বলে মাইরা। ইরফান মাথা নিচু করে রাখা মায়রার পানি চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মায়রার দিকে চেয়ে থাকে। মায়রা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত, ঠান্ডা। ইরফান মায়রার থেকে চোখ সরিয়ে নেয়। কোনো কথাই বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা অবাক হয়। সে ইরফানকে বুঝতে পারছে না। এমন অদ্ভুত বিহেভ করছে কেন? ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মায়ের দিকে তাকায় একবার। এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলেই শব্দ করে দরজা লাগিয়ে কর্কট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মায়রার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মায়রা আগে যে ঘরে থাকতো সেই ঘরে গিয়ে একবার চোখ বোলায়। এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মায়রার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, খেয়ে নিব সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে। নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনো রকমে এক দৌড় দেয়। শেষ। তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পেছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে, এই আসতে যা, পড়ে যাবি। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি? ক্লাস মিস দিলেই পরীক্ষায় বাবু গোল্লা। আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না। জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফায় বেশি, আর তার এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবনা রেখে ভার্সিটি চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরত উপরে উঠে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে? সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা,
আমারে ফালানোর ধান্দা করছিস নাকি? দেখি সর। নুসরত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতেই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরত সাজিদ তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের ঝাড়ি খেতে খেতেই তার রাত পার হয়। তাকে নাকি চেনে না। কি ভয়ঙ্কর পল্টিবাজ লোক ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং আনসার। নুসরত খুব ভালোই বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দিবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছুই বলল না। এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরত আর সাজিদ ভাবল নীরবতা সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালেই ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনের পা থেমে যায়। ক্লাসে সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখলেও এরপর গম্ভীর গলায় বলে, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদের কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট। আজকে একটু লেট হয়েছে, তবু এই স্যারের জন্যই। 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর কটকট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ শেষ শেষ, আমার পা গেল। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই। এই স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে, এখনই মেজাজ খারাপ হয়ে আছে। আর এর মধ্যে মাইয়া মানুষের ঢং দেখে আরও মেজাজ গরম করাবি না চেমড়ি। যা ফুট। নুসরত মাথা ডলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে, তোরে ছাড়বো না সাজিদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হয়ে বাংলাদেশের মান রাখছি, তোর আসলে সাদা হইয়া বাংলাদেশের নাম মুইছা ফেলতেছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারা ক্লাসে তার ফ্রেন্ড জুইয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুইয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে। ফারা ভ্রু কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা। জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানে বসেই ক্লাস করব। তোর বাপের কি? ফারা মুখ কুচকে জুইয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফাঁড়ার এর পাশে চেয়ারটায় বসে। শুদ্ধ নজর সর্বপ্রথম ফাঁড়ার দিকেই পড়ল, দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজকে তার মেজাজ খারাপের দিবস নাকি? ফাঁড়ার দিকে আর তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে 2 হাত গুজে চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। জামিল ফারার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারা চিরিত হোক করে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝেই ফারা রেগে বলে, হঠাৎই বলে ফেলে, বাপ হয় হয়েছে। ফারা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসে সবাই ফারার দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভ্রু কুচকে চেয়ে আছে ফারার দিকে। ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জয়ী ফিস ফিসিয়ে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারা কটমট দৃষ্টিতে তাকায় জুঁয়ের দিকে। জুঁই মুখ লুকিয়ে হাসে। ওপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বল তো, আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করে দেয়। সত্য হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারার দিকে চেয়ে ধমকে বলে, শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারা চোখ বন্ধ করে। শুদ্ধ কর্কট পায়ে এগিয়ে এসে ফারা বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো, গো।
জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এই জন্যই টিচারের কথা শুনতে হবে। গো। জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে, ওকে গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়, কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারা ঢোক গেলে ঠিক বুঝলো তার দিকে যেই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরও 10 মিনিট লেকচার দেয়, এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিকের বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল, তার জীবন শেষ। শুদ্ধ ফারার দিকে তাকায়, ফারা শুদ্ধর দিকে তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে ঘটঘট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারা ভ্রু কুঁচকে নিল, শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ফারা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তখনই পেছন থেকে ফারা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়, চোখ দুটো লাল। ফারা শুদ্ধকে কাছ থেকে দেখিয়ে আরও অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো, তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারা অন্ধকারেই অবাক হয়ে কিছু বলতে চায়, তার আগেই শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারা কেঁপে ওঠে, হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করলো, কিন্তু কোনো কথা বলল না। ফারা ঢোক গেলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে, আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়ল না। বেশ কিছুক্ষণ পর মৃদু স্বরে বলে, আমার ফাড়া পাখি তুমি। কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফাড়াকে ছেড়ে ফাড়ার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার। আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছ? আমার বউ তুমি হবে, আমার ফাড়া পাখি। ফাড়ার শরীর শিরশির করে ওঠে। শুদ্ধ ফাড়ার গালে ঠোঁট দাবায়। ফাড়া ঝাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করলো। শুদ্ধ ফাড়ার দুগালে ছোট ছোট দুটো চুমু খায়। এরপর ফাড়া কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, আই এম সরি ফাড়া পাখি। যা যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করছি, বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজে নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না ফাড়া পাখি, চল আমরা বিয়ে করে নিই এক্ষুনি। ফারা ঢোক গেলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দুহাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারা ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিজে থেকে জড়িয়ে ধরবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতেও বাড়িতে আমারও হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারা রেগে যায়, এই লোক জীবনেও শুধরবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো, দু হাতের আজলায় ফাড়ার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফাড়া পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছ? ফাড়া অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত করালো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফাড়াকে শক্ত করে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, বসেছ তো? আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফাড়া ঢোক গেলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে? শুদ্ধ হেসে ফেলল। ফাড়ার কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি। একটু আগেই তো বললাম হবু বউ, তুমি কি বাংলা কম বোঝো? ফাড়া মোচড়ামুচড়ি করে রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল, দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল, দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফাড়ার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফাড়া শুদ্ধর কথার উত্তর না করে উল্টে প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, তোমার মা কষ্ট পাবে বলে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফাড়ার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফাড়া। ফাড়া রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলল, আসলেই আমি মাকে কষ্ট দিতে চাই না ফাড়া, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে চেয়ে আছে ফারার দিকে। ফারার চোখ জোড়া ভিজে উঠল। কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারা তেমনি হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজছে, তাহলে সত্যি শুধু শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারা নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদু স্বরে বলে, একদম। ফারা মাথা নিচু করে নেয়, কান্নামাখা গলায় বলে, তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক, আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের গতিতে ফারার কাছে এগিয়ে আসে। হিজাবের ওপর দিয়ে ফারার মাথার পেছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারার গাল চেপে মুখ উঁচু করে। ফারার চুলে গালে ভীষণ ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে ওঠে, আহ শুদ্ধ ভাই ছাড়ো, লাগছে আমার।
শুধু আরও শক্ত করে ধরল ফারার গাল, দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না মাকে ভালোবাসি কিন্তু বউকে বাদ দিয়ে না, মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দেব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দিই বেশি, এজন্য আমার দাম নেই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাই জন্মের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলেই ফারাকে ধাক্কা দেয়। ফারা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথা চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। পাড়া কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে, তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে। ফারা মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই তার এই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ছেড়ে বলে, কি অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলি দেয়। একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ, বিকাল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকের আরও দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়। গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির দিকে এগিয়ে গেলে পেছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালেও তার আগেই ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো, মুখাবয়বে হাসির ছিটে ফোটা নেই। কিছুটা দূরে ফাঁড়াকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ে চড়ে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করেও ঘেঁষবি না। কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফাঁড়া ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম পাড়া সোজা নিয়ে যায়। ফারা ভ্রু কুচকে চেয়ে আছে, ধাক্কা লাগবে লাগবে ভাব। তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারার মুখটা দেখে, মৃদু হাসলো, বিড় করে, ফারা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। প্লিজ 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 আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। নতুন শুনছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করো।